আসসালামু আলাইকুম, মির তৌফিক হোসেন স্বাগত জানাচ্ছি এনটিভির সন্ধ্যার খবরে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু এবং হল সংসদ নির্বাচনের ভোট গ্রহণ কাল সকাল ৮টা থেকে শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৪টা পর্যন্ত। এরই মধ্যে ভোট কেন্দ্র সহ সব প্রস্তুতি সম্পন্ন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। শিক্ষার্থীদের উৎসবমুখর পরিবেশে নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। নূর হোসেনের রিপোর্ট। দীর্ঘ অপেক্ষা শেষে আর কয়েক ঘন্টা পরেই ভোট উৎসবে মাতবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। আনুষ্ঠানিক প্রচারণা না থাকলেও ক্যাম্পাস জুড়েই ছিল ডাকসুর নির্বাচনী আমেজ। এরই মধ্যে নির্বাচনের সব প্রস্তুতি সম্পন্ন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। ৮টি ভোট কেন্দ্রে তৈরি করা হয়েছে ৮১০টি বুথ, যেখানে ভোট দেবেন প্রায় ৪০,০০০ শিক্ষার্থী। নির্বাচন ঘিরে পুরো বিশ্ববিদ্যালয়কে সিসি ক্যামেরার আওতায় আনা হয়েছে। ৮টা প্রবেশদ্বারে আমরা থাকবো, আমরা ৮টা সেন্টারে থাকবো, আমাদের ভিজিলেন্স টিম থাকবে, আমাদের পুরো ক্যাম্পাস সিসিটিভি মনিটরিং আওতায় আছে, ভোট কেন্দ্রগুলো বিশেষ সিসিটিভির আওতায় থাকবে। আমাদের ভোট গ্রহণ অনুষ্ঠানের জন্য আমাদের সকল প্রস্তুতি কমপ্লিট। এখন আমরা চেক করতেছি কোনো কিছু বাকি আছে কিনা। এদিকে ভোটের আগের দিনও সাইবার অ্যাটাকের পাল্টাপাল্টি অভিযোগ করেছেন ছাত্রদল, ছাত্র শিবির ও স্বতন্ত্র প্যানেলের প্রার্থীরা। নির্বাচনের আগের দিন রাজনৈতিকভাবে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমাদেরকে সাইবার অ্যাটাক করে আমাদের আইডিগুলোকে ডিসেবল করে দেওয়া হচ্ছে। ডাকসু নির্বাচনে তাদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করার মধ্য দিয়ে যারা ডাকসুকে বানচাল করতে চায়, যারা ডাকসুতে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে চায়, তাদেরকে সঠিক জবাব দেবে। সকল প্রার্থী যারা আছেন তাদের আইটি নিরাপত্তা বা আইডি নিরাপত্তার জন্য দ্রুত তাদেরকে একটা আইটি সহায়তা প্রদান করুন। ডাকসু নির্বাচন ঘিরে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও প্রক্টোরিয়াল টিমকে সহায়তায় প্রস্তুত আইনশৃঙ্খলা বাহিনী। নিরাপত্তা নিশ্চিতে মোতায়েন হচ্ছে ২০০০-এর বেশি সদস্য। যদি কোনো অবাঞ্ছিত ব্যক্তি এই ক্যাম্পাসে ঢোকে, তাহলে আমার বিনীত অনুরোধ সকলের নিকট যেন অবাঞ্ছিত ব্যক্তিকে বা কোনো কেউ অপরাধ করলে তাকে পুলিশের কাছে সোপর্দ করে। এই ক্যাম্পাস পুরা নিরাপত্তা চাদরে ঢাকা আছে। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণ ও গণতান্ত্রিক অগ্রযাত্রার এবারের ডাকসু নির্বাচনে শিক্ষার্থীদের নির্ভয়ে ভোট দেওয়ার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। আমাদের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলছি, নির্ভয়ে তোমরা আসবে, আমরা তোমাদের জন্য অপেক্ষা করছি এবং একটি ভালো নির্বাচনের মাধ্যমে গণতন্ত্র উত্তরণের প্রক্রিয়াতে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিকরণের ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে দীর্ঘদিনের ঐতিহ্য, সেটি পূরণে তোমরা তোমাদের ভূমিকা পালন করবে। এবারের ডাকসু নির্বাচনে ২৮ পদে 10টি প্যানেল ও স্বতন্ত্রভাবে মোট ৪৭০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। নূর হোসেন, এনটিভি নিউজ, ঢাকা। এই মুহূর্তে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আছেন সহকর্মী আপেল শাহরিয়ার। আপেল, ক্যাম্পাসের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি এবং নির্বাচনী প্রস্তুতি কেমন দেখছেন, আর বিশ্ববিদ্যালয় প্রশাসন কি বলছে? রাত পোহালে ডাকসু নির্বাচন, এরই মধ্যে অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ নির্বাচনের জন্য সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে নির্বাচন কমিশন। যে ৮টি কেন্দ্রে ভোট অনুষ্ঠিত হবে তার একটি উদয়ন স্কুল অ্যান্ড কলেজ। আমি এখন যেখানে আছি, আপনি দেখতে পাচ্ছেন এরই মধ্যে পুলিশের যে উপস্থিতি লক্ষ্য করছেন, আপনি দেখতে পাচ্ছেন যে প্রতিটা কেন্দ্রে কিন্তু পুলিশ রয়েছে। এবং আমি নির্বাচন কমিশনে গিয়েছিলাম, কথা বললাম, তারা বলছেন যে সার্বিক যে প্রস্তুতি যেটি রয়েছে রাতের মধ্যেই শেষ করা হবে এবং আগামীকাল অর্থাৎ ভোট গ্রহণের আগেই ব্যালট বাক্স পেপারগুলো পৌঁছানো হবে। অর্থাৎ রাতে কোনো ধরনের কোনো কেন্দ্রেই ব্যালট বাক্স পেপার কিন্তু পৌঁছানো হবে না, সকালে সেটি দেয়া হবে। আর এই যে আমি যে কেন্দ্রে রয়েছি, এখানে 4টি হলের শিক্ষার্থীরা ভোট দিবেন। আর এখন আমি যে বুথগুলো দেখাচ্ছি আপনাকে, যদি দেখতে পারেন, এই বুথগুলোতে জিয়াউর রহমান হলের শিক্ষার্থীরা ভোট দিবেন এবং এই কেন্দ্রে মোট ৬,১৫৫টি ভোট রয়েছে। অর্থাৎ এবং আজকেও আমি দেখলাম যে বেশ কয়েকজন অভিযোগ করেছেন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্ন ধরনের অপপ্রচার, অপতথ্য, গুজব ছড়ানো হচ্ছে এবং বেশ কয়েকজন শিক্ষার্থীর ফেসবুক অ্যাকাউন্ট হ্যাক করে দেওয়া হয়েছে। এই জন্য সার্বিক বিষয়ে আমরা যেটি বলছি যে এখন এখানে আসলে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এখানে রয়েছেন, তারা আসছেন, তারা এখানে কথা বলবেন সব মিলে। অর্থাৎ কোনো ধরনের যাতে বিশৃঙ্খলা, অনাকাঙ্ক্ষিত ঘটনা না ঘটে, এর জন্য পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। জানছিলাম ডাকসু নির্বাচনের প্রস্তুতির খবর।
আর মাত্র দুদিন পরই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু নির্বাচন। কাল শেষ হচ্ছে প্রচারণা। একদিকে শেষ মুহূর্তে প্রার্থিতা ফিরে পেতে হাইকোর্টে রিট করেছেন অমর্ত্য রায় নামে একজন ভিপি প্রার্থী। শেষ সময়ে প্রার্থিতা বাতিল করে এমন পরিস্থিতি সৃষ্টি নির্বাচন কমিশনের অদূরদর্শিতা এবং এর মাধ্যমে নির্বাচন বানচালের ষড়যন্ত্র করা হচ্ছে বলে অভিযোগ করেছেন প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা। এতদিন ধরে চলছে বিরামহীন গণসংযোগ। ইশতেহার ছাড়াও নানান প্রতিশ্রুতির ডালা নিয়ে চষে বেরিয়েছেন যে প্রার্থীরা হাইকোর্টে রিটের খবরে থমকে গেছেন অনেকেই। এদিকে জাকসু নির্বাচন স্থগিত নয়, প্রার্থীরা ফিরে পেতে অমর্ত্য রায় হাইকোর্টে রিট করেছেন বলে জানিয়েছেন তার আইনজীবী। এই রিটের উপর মঙ্গলবার শুনানি হবে। এখানে প্রশ্নটা হচ্ছে আমাদের এইখানেই যে যখন চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হলো তখন কেন তাকে বাদ দেওয়া হলো না। বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই আসলে এখানে দায়ী করব। বিশ্ববিদ্যালয় প্রশাসনের এখানে নির্বাচন বানচালের কোনো দূরভিসন্ধি ইচ্ছা আছে কিনা আসলে এটা একটু খতিয়ে দরকার। খুবই উদ্বেগের কারণ এবং আমরা মনে করছি এটা নির্বাচনের পরিবেশকে অবশ্যই হ্যাম্পার করবে। ভোটের যে অধিকার সেটিকে আসলে বিঘ্নিত করার যে একটি কুটচাল এটি হতে পারে। কোনোভাবেই নির্বাচন স্থগিতর ব্যাপারে কোনো প্রার্থনা আমাদের নেই। আমাদের একটাই চাওয়া যাতে অমর্ত্য রায় এই নির্বাচনে ভিপি প্রার্থী হিসেবে প্রতিযোগিতা করতে পারেন। তার প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য আবেদন করেছে এবং তাকে যে আদেশের বলে এখানে প্রার্থিতাটা স্থগিত করা হয়েছে, বাতিল করা হয়েছে, সেই আদেশটি আমরা স্থগিত হতে চাইছি। এর বাইরে আমাদের কোনো জনগণকে বাইরে রেখে কোনো কিছু করা হলে অরাজক পরিস্থিতির সৃষ্টি হবার আশঙ্কা রয়েছে উল্লেখ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যতক্ষণ পর্যন্ত দেশ গণতন্ত্রের রেল লাইনে চলা শুরু না করবে ততক্ষণ পর্যন্ত বিএনপির আন্দোলন চলমান থাকবে। তারেক রহমান বলেন, জনগণ সিদ্ধান্ত নেবে কারা আগামী দিনে দেশ পরিচালনা করবে। হাসান মাহমুদের রিপোর্ট। ঠাকুরগাঁও জেলা বিএনপির সম্মেলন উপলক্ষে নেতাকর্মীদের উপস্থিতিতে সরব হয়ে ওঠে ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের বড় মাঠ। সম্মেলনের উদ্বোধন করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। লন্ডন থেকে অনলাইনে সম্মেলনে যুক্ত হয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, বিভিন্ন দলের ভিন্ন ভিন্ন মত থাকতে পারে, তবে জনগণকে বাইরে রেখে কোনো কিছু করা হলে অরাজকতা সৃষ্টি হতে পারে। জনগণের কাছে যাওয়ার পরিবর্তে যদি শুধু নিজেরাই আমরা কথা বলতে থাকি তাহলে ওই যে একটু আগে বললাম একটি অরাজক পরিস্থিতি তৈরি হবে, যেই পরিস্থিতি কাঙ্ক্ষিত নয় দেশের জন্য, কাঙ্ক্ষিত নয় জনগণের কাছে। যে পরিস্থিতি পলাতক স্বৈরাচারকে আবার ফিরে আসার পরিস্থিতি হয়তো তৈরি করতে পারে। গণতন্ত্রের প্রতি যে কোনো হুমকিকে আমরা মোকাবেলা করব অবশ্যই সেই পদ্ধতিতে যে পদ্ধতি জনগণ সমর্থন করে এমন কোন পরিস্থিতিতে বা এমন কোন পদ্ধতি আমরা অনুসরণ করব না যেই পদ্ধতিতে জনগণের শান্তি এবং শৃঙ্খলা নষ্ট হয়। তারেক রহমান বলেন, অনেক আত্মদানের বিনিময়ে ফ্যাসিবাদের পতন হয়েছে, এখন সবাই মিলে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে, জনগণের সিদ্ধান্ত নেওয়ার পথকে সুগম করে দিতে হবে। যেই বিষয়গুলোতে আমরা একমত হতে পারিনি, আসুন জনগণের উপরে যদি বিশ্বাস রাখেন, জনগণের উপরে যদি আস্থা রাখেন, তাহলে জনগণের উপরে ছেড়ে দিন। আপনার নীতি আদর্শ, আপনার লক্ষ্য উদ্দেশ্য জনগণের সামনে উপস্থাপন করুন। লেট পিপল ডিসাইড, জনগণকে সিদ্ধান্ত নিতে দিন। সব ধরনের ষড়যন্ত্র থেকে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তারেক রহমান। হাসান মাহমুদ, এনটিভি নিউজ, ঢাকা। পুলিশের সাবেক এডিসি শাহ আলম মোহাম্মদ আখতারুল ইসলাম মারণাস্ত্র দিয়ে ছাত্র জনতাকে গুলি করে মেরে ফেলার নির্দেশ দিয়েছিলেন। হুকুম দেওয়ার সময় তিনি পুলিশ সদস্যকে অকথ্য ভাষায় গালাগালি এবং চাকরি খাওয়ারও হুমকি দিয়েছিলেন। জুলাই আগস্টের গণঅভ্যুত্থানে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ আসামির বিরুদ্ধে আদালতে দেয়া সাক্ষ্যে এসব কথা বলেন পুলিশের এসআই মোহাম্মদ আশরাফুল ইসলাম। জুলাই হত্যাযজ্ঞের মামলায় এই প্রথম কর্মরত কোনো পুলিশ সদস্য ট্রাইব্যুনালে সাক্ষ্য দিলেন। সোমবার ত্রয়োদশ দিনে চট্টগ্রামে জুলাই যোদ্ধা মোহাম্মদ হাসান এবং গাজীপুরের একজন প্রত্যক্ষদর্শী সোহেল মাহমুদ আদালতে সাক্ষ্য দিয়েছেন। রাজসাক্ষী হওয়া সাবেক আইজিপি চৌধুরী আব্দুল আল মামুনের উপস্থিতিতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এ হয়েছে এই সাক্ষ্য গ্রহণ।
শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের মামলায় তদন্ত সংস্থার কাছে দেয়া বদরুদ্দিন ওমরের জবানবন্দি ট্রাইব্যুনালের সাক্ষ্য হিসেবে গ্রহণের আবেদন করা হয়েছে বলে জানিয়েছে প্রসিকিউশন। এদিকে ট্রাইব্যুনাল 2-এ রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবু সাইদ হত্যা মামলায় তৃতীয় দিনের সাক্ষ্য দিয়েছেন ডাক্তার রাজিবুল ইসলাম। কোনো সাক্ষী মারা গেলে বা তাকে হাজির করা সম্ভব না হলে বা অন্য কারণে যদি বিলম্ব ঘটে তার সাক্ষ্য যেটা আয়োর কাছে দিয়েছেন সেটা গ্রহণ করার জন্য অনারেবল ট্রাইব্যুনালে আমরা আরও আবেদন করতে পারি। আমরা আবেদন করার সম্ভাবনা আছে, আমরা হয়তো বিবেচনা করে তার বিষয়টা তার যে বক্তব্যটা সাক্ষ্য হিসাবে নেওয়ার জন্য আবেদন করব। সিদ্ধান্ত কি হবে সেটা অনারেবল ট্রাইব্যুনাল জানাবেন। দুষ্কৃতিকারীরা যে কোনো স্থানে সুযোগ নেবার চেষ্টা করতে পারে, কিন্তু প্রতিকারের দায়িত্ব সরকারের বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী। সকালে সচিবালয়ে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজা মণ্ডপের নিরাপত্তা এবং আইনশৃঙ্খলা বিষয়ে আয়োজিত সভা শেষে তিনি কথা বলেন। এবছর সনাতন ধর্মাবলম্বীদের পক্ষ থেকে কোনো উদ্বেগ জানানো হয়নি, তবে দুর্গাপূজা নির্বিঘ্নে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান উপদেষ্টা। বলেন, পূজা মণ্ডপে নিজস্ব ভলান্টিয়ার ছাড়াও বিজেপি, পুলিশ এবং সার্বক্ষণিকভাবে আনসার সদস্যরা দায়িত্ব পালন করবেন। এবছর সারা দেশে প্রায় 33,000 মণ্ডপে দুর্গাপূজা হবে বলে জানানো হয় ব্রিফিংয়ে। পূজা উপলক্ষে মেলা নয়, তবে কমিটির অনুমোদন নিয়ে কয়েকটি দোকান বসানো যাবে। এবছর সন্ধ্যা 7টার আগেই প্রতিমা বিসর্জনের অনুরোধ করা হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। এবং তারাও আমার সাথে যারা ছিলেন 24 ঘন্টা যেন এই মণ্ডপটা একটা অবজারভেশনে থাকে, এই ব্যবস্থা থাকবে। আর আমাদের থেকে আনসারের সদস্য আমার সদস্যরাও থাকবে এবং তারাও এই 24 ঘন্টা ওটা অবজার্ভ করবে যেন কোনো রকমের কোথায় সমস্যা না হয়। আমরা একটা নতুন অ্যাপসও তৈরি করে দিয়েছি এবং ওইটার মাধ্যমে যদি কোনো রকমের ঘটনা ঘটে ওইটা সত্যতা আছে কিনা ওইটাও চেক করা যাবে। যারা দুষ্কৃতিকারী সারা সব জায়গায় দুষ্কর্ম করার চেষ্টা করে, এটা শুধু পূজা না, সব জায়গায় করার চেষ্টা করবে, এটা প্রতিহত করার দায়িত্ব হলো আমাদের, আপনাদের। আমরা সবাই মিলে এটারে প্রতিহত করব। জাতীয় নির্বাচন নিয়ে এখনো কোনো দিক নির্দেশনা পায়নি সেনাবাহিনী জানিয়ে তারা বলছে, নির্বাচন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা যথাযথভাবে পালন করতে প্রস্তুত রয়েছে সেনাবাহিনী। দুপুরে ঢাকা সেনানিবাসের অফিসার্স মেসে আয়োজিত এক ব্রিফিংয়ে সেনা সদরের কর্নেল শফিকুল ইসলাম এসব কথা জানান। তিনি বলেন, মব সন্ত্রাসের বিরুদ্ধে জিরো টলারেন্স অবস্থানে রয়েছে সেনাবাহিনী। মব সন্ত্রাস করে মুক্তিযোদ্ধা এবং মুক্তিযুদ্ধকে খাটো করার সুযোগ নেই উল্লেখ করে সেনাবাহিনীর এই মুখপাত্র বলেছেন, আগামী জাতীয় নির্বাচনে সেনাবাহিনী মোতায়েন হবে কিনা সে ব্যাপারে এখনো কোনো নির্দেশনা পায়নি সেনাবাহিনী। তবে নির্বাচন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেটা পালন করতে প্রস্তুত তারা। আর গুম কমিশনের সঙ্গে সেনাবাহিনীকে জড়িয়ে গুজব রটানো হচ্ছে দাবি করে তিনি বলেন, তদন্তে গুম কমিশনকে সর্বাত্মক সহযোগিতা করছে সেনাবাহিনী। ইলেকশন কমিশন আমরা জেনেছি যে সেনাবাহিনীকে সম্পৃক্ত করা হবে। এখন পর্যন্ত ইলেকশন কমিশন থেকে আমরা কোনো ফর্মাল কোনো নির্দেশনা পাইনি, বাট আমাদের মধ্যে একটা প্রস্তুতি অবশ্যই রয়েছে। সামনের ইলেকশনে আমরা সেই প্রস্তুতি অনুযায়ী গ্রহণ করব। আমাদেরকে ইলেকশন কমিশন থেকে যে দায়িত্ব দেওয়া হবে সেই দায়িত্ব অনুযায়ী আমরা আমাদের দায়িত্ব পালন করব। জলবায়ু পরিবর্তনজনিত বিপর্যয় মোকাবেলায় প্রতি বছর $30 বিলিয়ন আন্তর্জাতিক সহায়তা প্রয়োজন বলে জানিয়েছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। সকালে রাজধানী আগারগাঁয় PAKSF মিলনায়তনে জলবায়ু অভিঘাত মোকাবেলায় অর্থায়ন বিষয়ে গণমাধ্যম কর্মীদের জন্য আয়োজিত এক কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। IMF এর আগামী সম্মেলনে এই খাতে $5 বিলিয়ন চাওয়া হবে বলেও জানান অর্থ উপদেষ্টা। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনজনিত দুর্যোগে ক্ষতির প্রবণতায় সবচেয়ে চ্যালেঞ্জিং অবস্থানে রয়েছে বাংলাদেশ। এ বিষয়ে মানুষের জানাশোনাও যথেষ্ট কম নয়, তবে দুর্যোগ মোকাবেলায় যত কথা হয় কাজ হয় তার চেয়ে অনেক কম। তাই কারোর জন্য অপেক্ষা না করে জনসচেতনতা বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেছেন সালেউদ্দিন আহমেদ। নেপালে বাংলাদেশ জাতীয় দলের ফিফা প্রীতি ম্যাচ কভার করতে যাওয়া বাংলাদেশি গণমাধ্যম কর্মী মমিন রহন কিছুক্ষণ আগে সেখানকার সর্বশেষ পরিস্থিতির কথা জানিয়েছেন NTV-কে। নেপালের এখন যে সার্বিক যে অবস্থাটা বা বর্তমান যে পরিস্থিতি সেটা মোটেও খুব ভালো কিছু বলে মনে হচ্ছে না। আপনারা জানেন যে বাংলাদেশ ফুটবল দল তারা নেপালের সাথে ফিফা ফ্রেন্ডলি ম্যাচ খেলতে এসেছে এবং কাঠমান্ডুতে তারা অবস্থান করছে। আজকে দলের
প্র্যাকটিস সেশন ছিল, ঠিক প্র্যাকটিস সেশনের আগে আনফা থেকে নিষেধ করা হয়েছে, তারা আসলে প্র্যাকটিস সেশনে যোগ দিতে পারেনি। সেটা দাসরাত রাঙ্গশালা স্টেডিয়ামে যাওয়ার কথা ছিল, তবে তারা তার বদলে টিম হোটেলেই তারা সেফ আছে সেখানে, এবং সেখানে তারা জিম সেশন করছে। এবং এখানে অনেক সাংবাদিকরা, প্রায় 10-12 জন সাংবাদিক আমরা এসেছি পত্রিকা টেলিভিশন থেকে এই খেলার খবরাখবর সংগ্রহ করতে, এবং সাংবাদিকরা এই মুহূর্তে সবাই টিম হোটেলে ফিরে এসছেন। এখানে থামিল নামে একটা জায়গা আছে, এখানে ঢাকা হোটেল এক্সপ্রেস বাংলাদেশি মালিকানাধীন একটা হোটেল রয়েছে, এখানে বেশিরভাগ সাংবাদিকরা উঠেছেন এবং তারা এখন সবাই আসলে সেফ আছেন। আমরা নিজেদের মধ্যে কমিউনিকেট করার চেষ্টা করছি, তারা সেফ আছেন। যেটা হয়েছে যে সরকার বিরোধী আন্দোলন এটা ফুঁসে উঠেছে, সোশ্যাল মিডিয়া বন্ধ হয়ে গেছে, সেটা আগুনে ঘি ঢেলে দেওয়ার মতো একটা ব্যবস্থা হয়েছে। সে সবকিছু নিয়ে আসলে বেশ হতাহতের ঘটনাও ঘটেছে, এবং আন্দোলনকারীরা এখন আসলে বিভিন্ন জায়গায় সরকারি যে অফিস আদালত যেখানে রয়েছে সেখানে তারা অবস্থান নিচ্ছেন কোথাও কোথাও। রাজধানীর শাহবাগ থানার সন্ত্রাস বিরোধী আইনের মামলায় সাবেক সচিব আবু আলম মোহাম্মদ শহীদ খানকে কারাগারে পাঠিয়েছেন আদালত। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান আজ আদেশ দেন। শাহবাগ থানার উপপরিদর্শক মোহাম্মদ তৌফিক হাসান তাকে আটক রাখার আবেদন করেন। এর আগে বেলা 12টার দিকে রাজধানীর ইস্কাটনের বোরাক টাওয়ার থেকে আবু আলম শহীদ খানকে গ্রেফতার করে গোয়েন্দা পুলিশ। শাহবাগ থানায় সন্ত্রাস বিরোধী আইনে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়। সর্বস্তরের মানুষের শেষ শ্রদ্ধায় সিক্ত হলেন লেখক, গবেষক, চিন্তক ও বাম রাজনীতিক বদরুদ্দীন ওমর। সোমবার কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা জানানো শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামে মসজিদে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে জুরাইন কবরস্থানে সমাহিত করা হয় এই বুদ্ধিজীবীকে। আরও জানাচ্ছেন এইচ.এম. মেহেদী হাসান। 94 বছরের বর্ণাঢ্য জীবনের ইতি টেনে বদরুদ্দীন ওমর পাড়ি জমালেন ওপারে। আর এপারে থাকা তার অগন্তি স্বজন, সুহৃদ, বন্ধু, ভক্তরা ভারাক্রান্ত তার চিরপ্রস্থানে। যখন অভ্যুত্থান আমরা চলতেছিল তখন উনি আসলে প্রথম ব্যক্তি যিনি পাবলিকলি বলছিলেন যে এটা সবথেকে বড় অভ্যুত্থান। জুলাই গণ অভ্যুত্থানের যারা অগ্রনায়ক ছিলেন তাদের অনেকেই ওনার চিন্তা চেতনা দ্বারা প্রভাবিত ছিলেন। যারা এসেছিলেন শেষ বিদায় জানাতে, তাদের পুষ্পাঞ্জলিতে পূর্ণ হয়ে ওঠে কেন্দ্রীয় শহীদ মিনারে রাখা কফিন। জানান, দেশ হারালো এক আপসহীন গণমানুষের কণ্ঠস্বর। তিনি সংগ্রামে বিশ্বাস করতেন এবং শেষ মুহূর্ত পর্যন্ত সংগ্রামিক ছিলেন। আন্তরিকতার সঙ্গে, পরিশ্রমের সঙ্গে এদেশের শ্রমিক এবং কৃষকদের জন্য কাজ করেছেন। ফ্যাসিস্ট রাষ্ট্র ব্যবস্থার বিরুদ্ধে যারা ঐক্যবদ্ধ, এই যে ধারাটা আমরা 5ই আগস্টের আগে দেখেছি, এই ধারাটা নতুন করে পুনর্গঠিত হবে। এই পুনর্গঠনের ক্ষেত্রে বদরুদ্দীন ওমরের ভূমিকা থাকবে। শ্রদ্ধা নিবেদন শেষে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদে অনুষ্ঠিত হয় জানাজা। পরে দাফনের জন্য নেওয়া হয় জুরাইন কবরস্থানে। বদরুদ্দীন ওমরের মৃত্যু হলেও বহুদিন তিনি থাকবেন অগণিত ভক্তের ভালোবাসায়। এমন বেদনা বেলায় হৃদয়ে ধ্বনিত হয় বিদায় হে কমরেড। এইচ.এম. মেহেদী হাসান, এনটিভি নিউজ, ঢাকা। স্বৈরাচারী আওয়ামী সরকারের গত 1.5 দশকে অযোগ্য এবং পকেট কমিটির মাধ্যমে ব্যবসায়ী সংগঠনগুলোকে অকার্যকর করে রাখা হয়েছিল বলে মন্তব্য করেছেন ব্যবসায়ী এবং বিশ্লেষকরা। তাই রাজনীতির সাথে জড়িত এমন কাউকে সংগঠনের নেতৃত্বে না আনতে আইন প্রয়োগের দাবি জানিয়েছেন উদ্যোক্তারা। দুপুরে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ বিজনেস ফোরাম আয়োজিত সেমিনারে বক্তারা আরও বলেন, নীতি প্রণয়নের ক্ষেত্রে ব্যবসায়ীদের আরও অন্তর্ভুক্তিকরণ জরুরি। একই সাথে এনবিআর এবং ব্যাংকিং খাতে ব্যবসায়ীদের হয়রানি থেকে বের হতে ব্যবসায়ী সংগঠনগুলোকে সোচ্চার হওয়ার আহ্বান জানান তারা। বলেন, বাংলাদেশের অর্থনীতির চাকা সচল করার মডেল নিয়ে ভাবতে হবে। শুধু তাই নয়, অর্থনীতির গতি ফেরাতে বেসরকারি খাতকে আস্থায় আনতে হবে। 15 বছরের যে কর্তৃত্ববাদী শাসন আমলে আমাদের ভয়াবহ একটা গোষ্ঠীতন্ত্র, অনৈতিক গোষ্ঠীতন্ত্রের একটা বাস্তবতা আমরা দেখেছি। ওই গোষ্ঠীতন্ত্রকেই তো আঘাত করতে হবে, সেটা প্রয়োজন, কিন্তু অর্থনীতির চাকা ঘুরাবে কারা? বেসরকারি খাতের গুরুত্ব সেভাবে তুলে এবং বেসরকারি খাত নিজেকেও সেই যোগ্যতার চেহারায় উপস্থাপন করতে হবে সমাজের মাধ্যমে। রাজনীতির সাথে সম্পৃক্ত থাকবে তারা এই ধরনের ট্রেড বোর্ডগুলির মধ্যে কোনো শীর্ষ নেতৃত্বে তারা আসতে পারবে না। এই ধরনের কোনো পলিসি করা যায় কিনা এইটা একটু ভেবে দেখবেন আপনারা। আসন্ন বিসিবি নির্বাচন যথাসময়ে আয়োজন করতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে মত বিনিময়কালে একথা জানান তিনি। এ সময় ক্রিকেট এবং ফুটবলের বিকেন্দ্রীকরণ সহ নানান ইস্যুতে আলোচনা হয়। রিপোর্ট কুশলী আসিনের। 1 বছর পর ক্রীড়া সাংবাদিকদের সঙ্গে আসিফ মাহমুদের মতবিনিময় সভা, যার পেছনে মূল উদ্যোগ প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারির। এমন মতবিনিময় সভায় ছিলেন বিসিবির প্রধান আমিনুল ইসলাম বুলবুল। আসন্ন বিসিবি নির্বাচনের আগে এখানে তাঁর উপস্থিতি তাৎপর্যপূর্ণ। নানা গুঞ্জন থাকলেও ক্রীড়া উপদেষ্টা জানিয়েছেন নির্বাচন আয়োজনে পূর্ণাঙ্গ সহযোগিতা করা হবে। বিসিবি একটা স্বতন্ত্র সংস্থা, বিসিবি সকল সিদ্ধান্ত নেবে, তবে সরকারের পক্ষ থেকে আমাদের সর্বোচ্চ সহযোগিতা থাকবে যথাসময়ে বিসিবি নির্বাচন আয়োজন করার বিষয়ে। এক্ষেত্রে নানা ধরনের গুঞ্জন শোনা যায়, তবে আমাদের দিক থেকে চেষ্টা থাকবে যেন আমরা যথাসময়ে নির্বাচনটা আয়োজন করতে পারি। সভায় অন্যতম আলোচ্য বিষয় ছিল বিসিবি ও বাফুফের গঠনতন্ত্র সংশোধন। আইসিসির এবং ফিফার গাইডলাইনের মধ্যে থেকেও কিন্তু আপনার লোকাল ইকোসিস্টেম ফ্রেন্ডলি একটা গঠনতন্ত্র করা যায় এবং তাদের সাথে কনসালটেশনের মাধ্যমে করা যায়, এটা এমন না যে করা যায় না। রিজিওনাল ক্রিকেট ফ্রেন্ডলি বিকেন্দ্রীকরণের যে এজেন্ডা নিয়েছে সেই ফ্রেন্ডলি একটা কনস্টিটিউশন ফুটবলে এবং ক্রিকেটেও আপনারা জানেন যে উদ্যোগ নেওয়া হয়েছিল। ক্রীড়া ক্ষেত্রে সীমিত বাজেটের মধ্যেই বিদ্যমান ক্রীড়া স্থাপনা সমূহের উন্নয়ন করার চেষ্টা চলছে জানান আসিফ মাহমুদ। কুশলী আসির, এনটিভি নিউজ, ঢাকা। এ ছিল সন্ধ্যার খবরে। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান এবং খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব এবং ভেরিফাইড ফেসবুক পেজ। রাত 10:30টায় রাতের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাই।